আসসালামু আলাইকুম ladies and gentlemen, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আম বাংলাদেশে একটি আজকের সাবজেক্ট যথারীতি আপনার সমসাময়িক সুযোগ পেলাম যেহেতু একটু বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বা ঘটবে বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের ফজলু পাগলা ভাইয়ের নতুন রাজনৈতিক দল, যেটা মোটামুটি বিএনপির রাজনৈতিক দল থেকে বড় হবে ৭১ এর চেতনা নিয়ে। সেই রাজনৈতিক দল হচ্ছে এটা উনি বলেছেন। আমরা আশা করি উনি একটা দল গঠন করবেন এবং দেখাবেন যে ৭১ এর ব্যবসা বা চেতনা নিয়ে ব্যবসা আসলে কোন দিকে যায়, এটা আমরা দেখতে চাই। এখানে বলে রাখি, আমি আপনাদেরকে গতকালকে রাত্রেও বলেছিলাম যে পৃথিবীর স্থিতিশীলতার জন্য, বা আমি যদি বলি মুসলিম ওয়ার্ল্ডের স্থিতিশীলতার জন্য পাকিস্তান কতটা প্রয়োজনীয় একটা দেশ, সেটা কাতারে হামলার পরে এটা মানে জাতি দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে বা প্রমাণ হয়েছে সেটা। সো এজন্য আমি বলেছি আমাদের রাজনীতি টোটালি রং। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তারও রং, তারও ভুল পথে পরিচালিত হচ্ছেন। প্রতিদিন শিবিরকে না নিয়ে, প্রতিদিন ছাত্রদলকে না নিয়ে, আপনার পোস্ট না দিয়ে আপনারা আইনের শাসনের অবকাঠামো অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে প্রতিদিন হলে একটা করে প্রশ্নকে আপনারা দেন। এটাই মনে করি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনারা, আমি বিশেষ করে আমি দেখি শাহেদ আলম ভাই সহ আমাদের পিনাকি দাস সহ আরও আছেন, তারা প্রতিদিন কিন্তু এক একটা ইস্যু, এটা না করে আপনারা অন্ততপক্ষে প্রতিদিন নিয়ত করেন একটা করে পোস্ট দিবেন। সেটা হচ্ছে আপনার রাজনৈতিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আইনের শাসন বা সুশাসনের সংস্কারের জন্য যে সংস্কার প্রয়োজন, যেগুলো দরকার সেগুলো আপনারা করবেন। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি মনে করি আপনারা ইটস এ ওয়েস্ট অফ টাইম, সময় ক্ষুদাই আপনারা এই সময়গুলো ব্যয় করতেছেন প্রতিদিন আননেসেসারি। আপনি যদি লুক এট শাহেদ আলম ভাইস পোস্ট এভরি সিঙ্গেল ডে, শিবির এটা করেছে, এগুলো যায়ও না তার সাথে, তারপরে উনি প্রতিদিন এগুলো করেন এবং আননেসেসারি এবং কমপ্লিটলি হোয়াট এ ওয়েস্ট অফ টাইম অফ আমি যদি বলি যে আপনার ইন্টেলেকচুয়ালিটি, টু বি অনেস্ট, এটা আননেসেসারি, এটা কোনো দরকার নাই। আমি মনে করি যে আমাদের সেটা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কার, আইনের শাসনের জন্য যা যা করা দরকার সেই ধরনের প্রতিদিন হলেও একটা করে পোস্ট দরকার রাজনৈতিক সংস্কারের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি, রং পথে এরা পরিচালিত হচ্ছেন। কারণ আপনি সারাদিন ব্যক্তি নির্ভর না থেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আপনি সিস্টেম বেস করেন, সিস্টেমকে টার্গেট করেন। সেই সিস্টেম আপনার পক্ষের সিস্টেম হোক, আপনার বিপক্ষের সিস্টেম হোক, আপনার বিপক্ষের সিস্টেম হলো সেই সিস্টেমকে আপনি টার্গেট করেন। কিন্তু আমরা দেখেছি আমাদের যারা আছেন তারা প্রতিদিন ব্যক্তি নির্ভর। অবভিয়াসলি ইট গোজ ভাইরাল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এটা দেশের কোনো উপকার আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এখন আরও একটা জিনিস হলো যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পরে আমি শুনলাম যে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই মুহূর্তে নির্বাচনে যাবেন কিনা সেই প্রশ্নটাও উঠতেছে এখন, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে যে মাঠ কতটুকু আপনার কি বলে এটাকে রেডি আছে এই মুহূর্তে নির্বাচনের জন্য। কারণ ডাকসু এবং জাকসু এবং চাকসুর নির্বাচন আসতেছে, এগুলো অনেকগুলা বিষয় পরিবর্তন করে দিয়েছে অলরেডি, মানে রাজনীতির গতি প্রকৃতি, ডেফিনেটলি লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই চলছে বর্তমানে বাংলাদেশে। এখন প্রশ্ন হলো যে অথচ আমরা যখন বলেছিলাম সবাইকে যে আসুন সত্যিকার অর্থে যেটা করা দরকার সেটা হলো যে আপনার একটা ন্যূনতম রিফর্মস হওয়ার পরে নির্বাচন হোক, সেই নির্বাচন জাতির জন্য উপকৃত হবে। কিন্তু অনেকে নির্বাচন চেয়েছেন, এখন নির্বাচন এত তাড়াতাড়ি হবে নির্বাচন, সেটাও এখন তাদের বিপক্ষে না পক্ষে যাবে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে। সো এটাই বাংলাদেশের বর্তমান রাজনীতি, লেডিস এন্ড জেন্টলম্যান। আরও একটা জিনিস হলো যে আপনার গতকালকে বলেছিলাম যে মুসলিম বিশ্ব আপনার ইসরায়েলি হামলার হওয়ার পরে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং সেখানে অনেকগুলা কাজ আমরা দেখতে পাচ্ছি তারা বর্তমানে করতেছেন, উইচ ইজ মাচ নিডেড। আর সেকেন্ড থিং, ভাই শাহেদ আলম ও জাহিদ সাহেব এখন নির্ভরযোগ্য বক্তা, আপনিও উপরে বিএনপি ভেতরে জামাত। আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। না, আমি আসলে ওই লেভেলের মানুষ না। আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। এই কথাটা এই জন্যই বলেন, আপনারা যখনই কোনো মানুষ সিস্টেমের মানে পক্ষে দাঁড়াবে এবং আইনের শাসনে, মনে রাখবেন তারা যে কাজ করতেছেন এই কাজ বাংলাদেশে কোনো পরিবর্তন আনবে না। বাংলাদেশে পরিবর্তন এই জন্যই আনবে না, এগুলা এক ধরনের তাদের নিজস্ব ক্ষোভ থেকে তারা করে যাচ্ছেন প্রতিদিন। মানে আমি ইসলাম শব্দ এখানে আছে, আই হেইট, পছন্দ করি না। আমি কোনো চেতনা কিছুই নাই, চেতনাটা কোনো কিছু এখানে কাজ করে না, শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভটাই এখানে প্রকাশিত হচ্ছে। মনে রাখবেন, রাজনৈতিক সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। তারা যে কাজগুলো করতেছেন এগুলা জাতিকে বিভক্ত করা, জাতিতে সংঘর্ষে লিপ্ত করার অ্যাক্টিভিজম। এটা হচ্ছে ক্যান্সার রাইট নাও, এটা স্প্রেডিং ক্যান্সার। প্রতিদিন আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করে যাচ্ছেন। ধরেন ডাকসুতে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে, দে আর দ্য সুপ্রিম পাওয়ার রাইট নাও। তারা যা করবে এগুলো রেজাল্ট
দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তারা একটা কাজে গেছে, সেটা হচ্ছে যে তারা 42 বছর ধরে তারা আপনার ক্যান্টিনের খাবারের মান তারা চেক করতেছে। তারা যেগুলো বলেছে সম্পূর্ণ লেজিটিমেট এবং যৌক্তিক লজিক কথা বলেছে তারা। এখানে আপনি দাঁত হচ্ছে এতে সন্ত্রাসী করে, এরা কি সন্ত্রাসী এভাবে করবে না। তো এই যে কথাবার্তাগুলো এগুলো তাহলে আপনি কোনো কাজই করতে দিবেন না, মানে আপনি গণতন্ত্র মানবেনই না, কোনো গণতন্ত্রের স্লোগান দেন আপনি, অর্থাৎ আপনার বিপক্ষে গেলে আপনি গণতন্ত্রের আসবেনই না। আমাকে এগুলো বলবেন না। আমি জানি তারা এখানে দুইটা পক্ষ। প্রথম পক্ষটা হলো যে বামপন্থী ঘরানার নাস্তিক পক্ষ যারা, সেটা হচ্ছে কোনো আলেম বা মোল্লা হোক তাদের গায়ে জ্বালা পড়া শুরু হবে না, এখানে আমরা দিব না হইতে। কারণ এরা যদিও এরা বলে বাংলাদেশি জাতীয়তাবাদ, কিন্তু আসলে এরা নাস্তিক এবং বামপন্থাকে ভারতীয় ন্যারেটিভকে তারা রিপ্রেজেন্ট করে। মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি এই বিএনপি না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি কি করেছিলেন আপনি কল্পনা করে দেখেন। সুতরাং এটা আপনি কি কখনো আচ্ছা, so do we have to give such informative about ফজলু পাগলা's opinion? আপনি বলেন আজকে দেখেন, আজকে 54 বছর পরে এদেশে এই 71-এর চেতনার নামে দেশটা লুটপাট করা হয়েছে। 71-এর চেতনা এবং রাজাকারের নামে এদেশে দুঃশাসন কায়েম করা হয়েছে, এদেশে পলিটিক্যাল এলিটনেস তৈরি করা হয়েছে, এদেশে এক ধরনের কিছু পরিবারতান্ত্রিক আপনার এই কি বলে এটাকে এই রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশকে কুক্ষিগত করা হয়েছে, এদেশে ভারতীয় মানে আগ্রাসনকে প্রাতিষ্ঠানিক রূপ করে দেওয়া হয়েছে। এগুলা মুক্তিযুদ্ধের বিরোধী। সবার আগে এগুলো নিয়ে কথা বলতে হবে, তারপরে আপনি আসবেন 1971। এবং এগুলা নিয়ে সারাদিন পরে থাকলে, ইতিহাস নিয়ে সারাদিন পরে থাকে না কোনো প্রগ্রেসিভ জাতি। সারা পৃথিবীতে দেখেন বাংলাদেশ মানে আলাদা কোনো মানে আপনার গ্রহ থেকে উঠে আসা কোনো রাজনৈতিক দল নয়। আমাদেরকে এখানে এগুলা শেখাতে আসবেন না, মনে রাখবেন। আমরা এগুলো নিয়ে লেকচার দিতে পারবো ঘন্টার পর ঘন্টা, বুঝছেন। আজকে দেখেন আপনি সারাদিন যে পাকিস্তানকে নিয়ে কথা বলেন, যারা রাজনীতি বুঝে না, যাদের রাজনৈতিক কোনো ইনসাইট নাই, যারা বলে বিপুল ভোটে শিবির জিতবে, বিপুল ভোটে ছাত্রদল জিতবে, রেজাল্ট দেখা যায় সম্পূর্ণ উল্টা। তো এই রাজনৈতিক জ্ঞান গরিমা নিয়ে আপনি মানুষকে লেকচার দিতে আসলে তার পরিণতি কি হয় সেটা আপনি দেখবেন। আজকে যে এই যে পাকিস্তান বললাম না, আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় এবং আগামীতে বাংলাদেশের মতো দেশ মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য পাকিস্তান হবে একমাত্র দেশ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এটা বলে যাবেন না, কারণ আমরা যা দেখতে পাচ্ছি বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্স এবং জিও পলিটিক্স যে ডাইমেনশন তৈরি হয়েছে, কি করতে পারে কি হতে পারে আমরা জানি এগুলা। এবং বাংলাদেশ যেভাবে ভালনারেবল মানে ভারতীয় আগ্রাসনের কাছে, পাকিস্তান তুরস্কের মতো দেশ হতে পারে বাংলাদেশের ত্রাণকর্তা। সুতরাং রাজনীতিটাকে ওইভাবে দেশের ভবিষ্যৎ চিন্তা করে রাজনীতি করতে হবে। এখন যে এই যে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের রাজনীতিবিদরা তারা যে বক্তব্য দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে এসে বা মেইন স্ট্রিম মিডিয়াতে এসে, এগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। প্রতিটা বক্তব্য বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে, বাংলাদেশের মানুষের বিপক্ষে যাচ্ছে। যদিও আমি বিএনপির পক্ষে বললে বিএনপিরা আমাকে পছন্দ করবে, বা জামাত শিবিরের পক্ষে বললে জামাত শিবির আমাকে পছন্দ করবে, কিন্তু বাস্তবতা হলো আইনের শাসনের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা কাজ করতেছে না, কোনো পোস্ট কাজ করতেছে না। এর মতো বিষ চড়াচ্ছেন তারা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে এসে এবং আমাদের মানে বাংলাদেশের মানুষের জন্য। ইট হ্যাজ টু বি স্টপড। আমি আবার বলছি, এটা স্টপ করতে হবে এই মুহূর্তে, তার কোনো বিকল্প নেই। আপনারা এটার দেখেন, আপনারা এখন দেখবেন ভারতীয় এজেন্ডা তাদের কাছ থেকে হাওয়া হয়ে গেছে। এখন কোনটা জামায়াত শিবির, তারপরে আপনার যারা মোল্লারা এরা প্রতিদিন হচ্ছে, বা আলেমরা প্রতিদিন, আমি তো জানেন আলেমদের মানে অ্যাগ্রেসিভনেসের বিরুদ্ধে কথা বলে আমি তাদের দুচোখের বিষ এখন, রাইট। তারা আমি বলি না এটা, আপনারা দেখেছেন প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়েও কথা বলেছি, তারপরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আপনারা দেখেন আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে। আজকে দেখেন এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে, ফার্স্ট পোস্টের ওই যে পালকি শর্মা, উনি দেখেন বাংলাদেশে মার্কিন সৈন্য ড্রিল করতেছে। ড্রিল বিভিন্ন কারণে হয়, কোঅপারেশন সহযোগিতামূলক হয়, যখন একটা দেশের সাথে সম্পর্ক ভালো থাকে তারা যে কোন ধরনের ড্রিল করে, এটা ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য ড্রিল করে তারা সাধারণত। আজকে দেখেন এইটা ভারতীয় পত্রিকার হেডলাইন, আপনি এই যে এখানে কয়েক ঘন্টা আগে এটা পোস্ট করেছে ভদ্র মহিলা, এবং বলছে যে ইউএস ড্রিল ইন বাংলাদেশ, স্পেশাল ফোর্সেস ইনভলভড। মানে বলছে ওয়াই ইজ মিলিটারি মেকিং মুভস ইন বাংলাদেশ, ওয়াই ইউএস মিলিটারি মেকিং মুভস ইন বাংলাদেশ। সো দেখেন তাদের বিষয়টা কি আর আমাদের বিষয়টা কোনটা। আমরা পড়ে আসি সাধারণ প্রতিদিন কোনটা নিয়ে, আমরা পড়ে আসি সাধারণ প্রতিদিন নিয়ে জামায়াত শিবিরকে। জামায়াত শিবির নিয়ে 24/7 পোস্ট দেওয়ার কোনো যুক্তি আছে? ছাত্রদলকে নিয়ে প্রতিদিন 24/7 পোস্ট দেওয়ার কোনো যুক্তি আছে? এগুলা করে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় বা মূল কাঠামো বা সিস্টেমের সংস্কারে কোনো ভূমিকা আপনি পালন করতে পারবেন? ইম্পসিবল। মেইন জায়গাতে ধরেন। এবং আমি খুব খুশি আমি আজকে আমি আপনাদেরকে বলি, এবং আমি আমার যে এক্সট্যাটিক মানে মাইন্ড সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো এই নির্বাচনে সাধারণ গরিব ঘরের কৃষকের সন্তান, কোনো ক্ষেত্রে দিনমজুরের সন্তানরা ডাকসু এবং জাকসুতে নির্বাচিত হয়েছে। এটা আপনাদের জন্য কি পরিমাণ অ্যাচিভমেন্ট, ইউ গাইস ক্যান নট ইভেন ইমাজিন দ্যাট।
কারণ বাংলাদেশের রাজনীতি কয়েকটা পরিবার এবং কয়েকটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে। তারাই হবে এই দেশের মালিক, তাদের সন্তানরাই হবে এই দেশের এমপি মিনিস্টার, তাদের যারা আত্মীয় স্বজন হবে, তাদের কিছু দলের মানুষ হবে, তারাই এমপি মন্ত্রী হবে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে জেতা যায়, কল্পনা করেন, চাকমা হয়েও জিতা যায়, যোগ্যতা থাকলে জিতা যায়। মানুষ এটা এই ডাইমেনশন তৈরি হয়েছে বাংলাদেশে। দিস ইজ দ্য নিউ বিগিনিং অফ বাংলাদেশ, বুঝছেন? জামাত সহি ইসলাম না কথা বলে। আচ্ছা, বলছেন যে রাজমিস্ত্রির সন্তান, অ্যাবসলিউটলি টেম্পো চালকের সন্তান, মানে বাস চালকের সন্তান, এরা বর্তমানে আমাদের জাকসুতে ছাত্র সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করতেছে। আপনাদের জন্য এটা কি পরিমাণ মানে নতুন যে মানে অ্যাচিভমেন্ট আপনার কল্পনা করতে পারবেন না। কারণ ওই লেভেলের চিন্তা চেতনায় না গেলে, ধারায় না গেলে আপনি এটা বুঝতে পারবেন না যে আসলে এটা অর্থটা কি। কারণ হাতে গোনা মানে আমার ওই অমুক নেতা বঙ্গবন্ধুর সহচর ছিলেন, তার বাতিজা আজকে জাকসুতে হতে হবে। এই ডাইমেনশন ন্যারেটিভ থেকে বেরিয়ে এসে আপনাদের দিনমজুরের সাধারণ গ্রামের সন্তান গিয়ে দেখেন, প্রত্যেকটা ছেলে গ্রামের সন্তান, প্রত্যেকটা ছেলে এবং দুর্গম পাহাড়ের সন্তান আজকে এই ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিনিধিত্ব করতেছে বর্তমানে এলিট শ্রেণীর মানে মানে পরিবার থেকে আপনার উঠে আসা মানে ছাত্রছাত্রীদের। দিস ইজ দ্য নিউ বিগিনিং, নিউ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সারাদিন খালি ফজু পাগলাকে নিয়ে আমরা পড়ে থাকলে হবে না। ফজু পাগলাকে আমরা মাঝে মাঝে অ্যাড্রেস করি। আপনি তো দেখেছেন আমি ফজু পাগলাও বলি নাই কখনো, আজকে বলতেছি টু বি অনেস্ট, ফান করার জন্য, নট সিরিয়াস এট অল, ফান করার জন্য বলতেছি। কারণ বদলুক ৭১-এর চেতনার একদম বাস মেরে দিছে, বুঝছেন? ৭১-এর চেতনাটাকে নিয়ে হোল্ড ৭১-এর চেতনাটাকে নিয়ে যে মানে এতটা বিক্রি করে এতটা। What is this, Fardin? You permitted to be there and with the, I mean, said that you will keep quiet, but now you're disrupting, Fardin. Keep quiet, Fardin. So আপনি কল্পনা করেন। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। সারাদিন একটা নিয়ে পড়ে থাকেন, রাষ্ট্রীয় সংস্কার এবং ভোট দেওয়ার অধিকার নিয়ে প্রতিদিন কথা বলেন। ভোট কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট উইল সিট কোয়াইটলি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট সিট কোয়াইটলি মানে কি? ওর তো কি আপনি আমাকে বুঝিয়ে বলেন। এটার মানে তারা ওয়াই দে হ্যাভ টু বি কোয়াইট, আই ডোন্ট নো। এটা আমি আমাকে বুঝিয়ে বলতে হবে, না হলে তো আমি বুঝবো না আপনি কি বলতে চাচ্ছেন। আমি আপনাদেরকে বলি আপনাদের অ্যাচিভমেন্ট নিয়ে প্লিজ গাইজ লুক অ্যাট দ্য পজিটিভ সাইন, প্রগ্রেসিভ আপনার এজেন্ডা ওর মুভমেন্ট। প্লিজ এগুলো নিয়ে পড়ে থাকবেন না সারাদিন। মিল্টন লেমন, আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান্টেড গভর্নমেন্ট জব। Yeah, they should have government job. What's wrong with that? You know, এটা যদি লিগালি তারা they should apply for it and go through the process. That's it. The government job মানে কি মানে এমনিতে দিয়ে দিবেন? মানে মানে এগুলো হবে না, শুধু না, এই সিস্টেম চালু করতে হবে। এই সিস্টেম চালু না করলে পরিস্থিতির কোনো উন্নতি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে আবারও বলি যে আমাদের দেশে যা বর্তমানে হচ্ছে এগুলা আপনার আর kept behind. I don't understand that. What do you mean by kept behind? আমাকে বুঝতে হবে এখানে মানে আপনার সরকারি ইউনিভার্সিটিতে তারা ছাত্র সংসদ নির্বাচন করে, ওয়াই ডোন্ট দে ডু ইট? তারাও এটা করুক, তারা চাইলে তারাও এটা করুক। এর বাইরে আমি জামাত শিবিরের being liberal by liberal day by day that they have to be. Oh, by the way, Jamaat Islam is not an Islamic political party. They're not an Islamic political party. Trust me. They're not a political party which can represent Islamic movement or Islamic agenda. No. Unnecessary তারা একটা নাম দিয়ে রেখেছে, এই নামটা তারা পরিবর্তন করা দরকার। আমি মনে করি, আমি বলেছি 3.5 বছর আগে লাইভে গিয়ে, লাইভটা এখনো আছে, they should change their name. That's it. এটা তারা they could kill this agenda. But here's the problem. যদি তারা নাম চেঞ্জ করে জামায়াত ইসলামী বা মানে করে ফেলে এখন তারা, তাহলে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হবেন? বাকি রাজনৈতিক দলগুলো আছে, আপনারা কি এরা চিন্তা করতেছেন? আপনাদের যে ফেইল পলিটিক্যাল সিস্টেম, এটা তো একদম মুখ থুবড়ে পড়বে। কারণ এখনো জামায়াত ইসলামী নামটা আছে বলেই এই নাম দিয়ে ৭১-এর চেতনা বিক্রি করে রাজনীতি করা যাচ্ছে, যেহেতু আর কোনো প্রগ্রেসিভ এবং পজিটিভ এবং সিরিয়াসলি কোনো পার্সপেক্টিভ এজেন্ডা নাই। তো ৭১ যদি শেষ হয়ে যায়, তো রাজনীতি করবেন কি দিয়ে? এটা দিয়ে আপনারা ধন্যবাদ দেন জামায়াত ইসলামীকে যে তারা এখনো পর্যন্ত নামটা চেঞ্জ করে নাই। তারা যদি আমার মতো মানুষের কথা শুনতো তারা, তাহলে তো আপনাদের রাজনীতি করা, বাকি যে গতানুগতিক রাজনৈতিক দল আছেন তাদের রাজনীতি করার যে সুযোগ ছিল সেটা তো একটু নাই হয়ে যাবে বাংলাদেশে। কারণ তাদের প্রগ্রেসিভ যে ব্যবস্থা বা এজেন্ডা, সেই এজেন্ডার সাথে তো আপনারা কোনো ব্যবস্থাতে কুলিয়ে উঠতে পারতেছেন না। স্টুডেন্ট ক্যান স্পিক বেটার ইংলিশ দেন ঢাকা ইউনিভার্সিটি। I think so. I agree somewhat I agree এটার সাথে আপনার সাথে মানে মাঝে আমি কিছু সময় হলোর জন্য আমি এগ্রি করি আপনার জন্য। they can speak I mean better than public university student, to be honest. এটা সত্য। কেননা বিশেষ করে নর্থ সাউথ and what's the other university, American university, and the what is the other one,
AIV, তারা they can speak better than many people, many students, honestly speaking. এটা সত্য, কেননা তাদের টোটাল কারিকুলাম হচ্ছে হচ্ছে আপনার ইংরেজিতে। তো এটার একটা সুবিধা তাদের আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমাদের দুই একজন জাতীয় নেতা আছেন, তারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাট তারা 5 মিনিটও কথা বলতে পারেন না। এটা যতটা না তাদের দোষ, ততটা সিস্টেমের দোষ। এবং আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আপনারা কি জানেন বাংলাদেশের 80% ইংরেজির প্রফেসর্স যারা আছেন, বা মানে those professors teach English, I mean honestly speaking, they can't even speak English fluently. Why? Because they know grammar better than many people. But the problem is because of the environment. They are not used to it. They are not in the environment. English environment একটা বিশাল বড় ব্যাপার to be fluent in English. That's the bottom line, ladies and gentlemen. So I am GPA 5. Yeah, I am GPA 5. এটা সত্য। So এটা একটা বিশাল বড় ভূমিকা, এটা একটা বিশাল বড় একটা, আমি যদি বলি যে মানে একটা drawbacks of this system. তবে ন্যূনতম পারেন না তারা। এটা আই ওয়াজ টেকেন অ্যাবাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 2টা লাইনও তারা সঠিকভাবে তারা বলতে পারেন না, অনেকে আমি দেখেছি, যদিও তারা ইংরেজিতে বলছেন, অনার্স করেছেন। এটা খুবই লজ্জার ব্যাপার, এটা খুবই লজ্জার, কারণ আপনি একটা ভাষা পড়েছেন। ধরেন আমি এখন স্পেনিশে অনার্স করলাম, স্পেনিশ ভাষায় ফর এক্সাম্পল, বা অ্যারাবিকে, আমি অ্যারাবিক 2টা লাইনও কি বলতে পারবো না কিনা, মানে এটা কিভাবে সম্ভব ভাই? সারাদিন আপনি পড়ে, তারা পড়ার মধ্যে গলদ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা আমাদের জাতীয় 2-1 বর্তমান তরুণ নেতার মধ্যে আমরা দেখেছি, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে তারা। সুতরাং আমি মনে করি মানে এটার মধ্যে মানে সিরিয়াসলি একটা মানে 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 ফারাক আছে। আচ্ছা, সো মনিরা, নো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা আমি জানি, আমি নিজে দেখেছি, কথাও বলেছি তাদের সাথে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিজিট করেছিলাম 13-এ গেছিলাম, সেখানে প্রায় অনেক সময় ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আমাদের একজন বন্ধু মানুষ ছিল, সে পড়ালেখা করতো সেখানে, তো তার সাথে গেছিলাম অনেক সময়। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি অনেক দিনই গেছি, এটা আমি আপনাকে বলে রাখি। সো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং, আমি অনেস্টলি স্পিকিং। সো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা তো সমান স্টুডেন্ট বাংলাদেশের মতো, তারাও আসুক। এখন এটা যে আমার এটা খুঁটা ভিত্তিক তো হবে না এখানে, যে প্রাইভেট ইউনিভার্সিটি আর সরকারি ইউনিভার্সিটিকে দিতে হবে, এটা তো কোনো কথা হতে পারে না। সরকারি চাকরির জন্য কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কি অগ্রাহ্য কিনা, মানে এটা কি ডিসঅ্যালাউড? এটা আমাকে আপনাকে ডুইং ওয়েলফেয়ার, হোয়াট ইজ দ্যাট, ওয়েলফেয়ার পলিটিক্স, ওকে, আচ্ছা, আমি ওয়েলফেয়ার পলিটিক্স, ওকে, আমি আপনাদেরকে বলি যে ওয়েলফেয়ার পলিটিক্স আপনি বলছেন সম্ভবত ইমান ভাই। জামায়াত ইসলামী ওয়েলফেয়ার করুক আর যাই করুক শিবিরের, তারা পাংচুয়াল, লেখাপড়া করা মানুষকে তুলে আনে, তাদের ছাত্রত্বের মধ্যে বা নেতৃত্বের ভিতরে দেখবেন দিনমজুরের ছেলে, ইমামের ছেলে, রাইট, ও খেটে খাওয়া একজন রিক্সা চালকের, টেম্পো চালকের ছেলে, এরা হচ্ছে জামাত শিবিরের মানে নেতাকর্মীরা, বিশ্বাস করেন। এটাই তো আমরা চাই। আমরা তো চাই এভাবে গড়ে উঠুক বিএনপিতে, এভাবে গড়ে উঠুক ছাত্র দলে। শুধু উনি মানে ধরেন উনি ছিল ফর এক্সাম্পল, আমি একটা আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের মানে বাতিজা, উনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে সম্ভবত উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন না ডাকসুতে, আমি ফরগিভ মি ফর মাই মিস্টেক। বাট প্রশ্ন হলো যে এই লেভেলে আর কাউকে কি পাওয়া যায় নাই? নাও এবার এটা বলে রাখি যে লেট মি মেক ইট ক্লিয়ার, আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের মানে বাতিজা বলেই কে আপনি দিবেন না, তা তো হতে পারে না, যদি যোগ্য হয়। এটা কিন্তু এটা উই হ্যাভ টু মেক ইট ক্লিয়ার দো এট দ্য সেম টাইম, রাইট? বাট শোধন প্রীতির দায়িত্বে যে আমার সে করে তাকে আমরা দিয়ে দিই, এটা যেন না হয়। এটা জামাত শিবিরে নাই, এটা একদমই নাই, রাইট? ডাকসুতে, থ্যাংক ইউ সো মাচ জুয়েল আহমেদ, এইটা কিন্তু জামাত শিবিরে নাই। তো এই যে সত্যিকার অর্থে, এবং আপনি গিয়ে দেখেন যারা শিবিরের মানে যারা নেতাকর্মী, যারা বিশেষ করে নেতৃত্বে যায়, সাধারণ ঘর থেকে উঠে আসা, একদম গরিব ঘর থেকে উঠে আসা মানুষ। আমরা এটা ছাত্র দলে আমরা চাই, এটা আমরা যেহেতু আর কোনো সংগঠন নাই এই মুহূর্তে, ছাত্র দলের জন্য এটা গড়ে উঠুক, এটা আমরা চাই যে তারা সত্যিকার যোগ্য মানুষদেরকে তারা তুলে আনুক। লেটস টক অ্যাবাউট, আমরা যদি এখন দেখি বর্তমানে এই মুহূর্তে যে তারা যাদেরকে এনেছেন, তারা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কতজন এসেছেন, সত্যিকার অর্থে কি সবাই যোগ্য বলেই কি এসেছেন, নাকি আত্মীয়তার সূত্রে জানাশোনার ক্ষেত্রে যে অমুকের বাতিজা, অমুকের মামাতো ভাই, অমুকের সন্তান হলে আমরা মনে করি যে বিএনপি গণনার লোক, এইভাবে যদি হয় তাহলে সাস্টেইনেবিলিটি ধরে রাখা যাবে না ছাত্র দলে বা যেগুলো হয়েছে তাই বর্তমানে। তো এখন ধরেন আমি আবার বলছি, ছাত্রদল উঠে আসুক, বুঝছেন? প্রার্থীগুলো হয়েছে বিএনপির, হ্যাঁ, আচ্ছা। তো এবং এখানে একটা জিনিস বলে রাখি যে আমি দেখেছি আমাদেরকে জ্ঞান দিতে আসেন বিএনপির অনেকে, আমাদেরকে জ্ঞান দেবেন না, আমরা 10 বছর জ্ঞান দিয়ে আসছি বিএনপিকে, সুতরাং আমাদেরকে এখন জ্ঞান দেবেন না। আমরা জানি কোনটা কথা বলতে হবে, কোনটা কথা বলতে হবে। এবং একটা জিনিস দেখেন, আপনারা ভুল করতেছেন, যখন প্রতিটা সার্ভেতে আসছে সাদিক কায়েম ভিপি হবে বলছেন, বট বাহিনীর কাজ। যখন আমরা দেখেছি নির্বাচন হলো, প্রত্যেক ক্ষেত্রে ও এখন বলছে না এগুলা ভোট শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভোট থাকলেই হবে না, মূল ক্ষেত্রে এগুলো এর আগেও হয়েছে, বামপন্থীরা জিততো, ওই ডাইমেনশন নাই তো বাংলাদেশে, রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। ভুল করবেন যদি ওই হিসাব কাজ করেন, পাবলিক অপিনিয়নকে অগ্রাহ্য করে
আপনি যদি মনে করেন যে আপনি রাজনীতি করে ফেলবেন এবং আপনার ধারণাই সত্য, ইউ আর মেকিং মিস্টেক and you will pay for it, and that's what exactly we saw happening in in this election, ladies and gentlemen. Among at Jakshu both result gone, honestly speaking, against you. Why? Because you don't care about the people's opinion. When people say something, you have to take into account. That's what exactly we saw. এখন কি হবে? এখন তো বলবেন জাতীয় নির্বাচন আমরা না জাতীয় নির্বাচনেরও আভাস পাচ্ছি আমরা খুবই খারাপ। এখন কত হলো কি করতে হবে? ধরেন করতে হবে যেটা, সেটা হচ্ছে এখনো সময় আছে, ঘুরে দাঁড়াতে পারবে। কারণ প্রতিটা গড়ে একজন বিএনপি আছে, প্রতিটা গড়ে একজন ছাত্র দলের মানুষ মানে বিএনপি আছে। এটা আমি বলে, এটা কিন্তু সত্যিকার অর্থে আপনার গিভ এ চান্স টু দেম। প্রতিটা গড়ে একজন বিএনপি আছে, কারণ বাই বোন বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগ করতো। সত্য কথা বলি আমি আপনাদেরকে। সুতরাং ঘুরে দাঁড়ানো সম্ভব যদি পজিটিভ জিনিস নিয়ে আসা যায়। কিন্তু ভুল তথ্য দিয়ে শাহেদ ভাই যে অ্যাক্টিভিজম করেন, ওই অ্যাক্টিভিজমের ভিত্তি করে আপনি নির্বাচন জিততে পারবেন না। ওইটা কিন্তু ওভার। এটা আমি বারবার কিন্তু আমি আপনাদেরকে বলছি, ভাই শাওনকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কোন শাওন? আই ডোন্ট নো, যে মহিলা শাওন, বাদ দেন এগুলো, মাথার টাতারি এগুলো নিয়ে আপনার খালি পড়ে আছেন ভাই, বাদ দেন এগুলো। আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো এখন কি সাবজেক্ট জানেন? এখন আমাদের সাবজেক্ট হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম সংস্কার আর ভোট দেওয়ার অধিকারটাকে প্রতিষ্ঠা করা। যদি এটা আপনারা করতে পারেন, আগামী দিন আপনাদের, আর না হলে এলিট শ্রেণী আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে রাজনীতির নামে, বুঝছেন, পার্টির নামে তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে। এর বিকল্প না, আপনি বেরোতে পারবেন না এখান থেকে। আমি বারবার আপনাদেরকে এগুলা আমি হুঁশিয়ার করে দিচ্ছি। খালি ভোট দেওয়ার অধিকারটা নিয়ে মাঠে নামেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কে কি করেছে, শাওনকে গ্রেফতার করলো কিনা, সুভাষ সাবানা, আবু সাবা কি করেছে, নাকি আপনার ওই যে সানাই মাহবুব মামলা করেছে স্বামীর বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হোয়াট উই নিড টু সি, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস আর ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করেন। ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করলে কি হতে পারে সেটা আপনারা দেখেছেন। যাক বিএনপি ক্ষমতায়, হোয়াট ইজ দ্য প্রবলেম? যাক জামাত ক্ষমতায়, হোয়াট ইজ দ্য প্রবলেম? তবে আমার সবচেয়ে খারাপ লাগে ৭১ চেতনা বিক্রি করে রংলি আপনারা মানুষকে বিভাজিত করতেছেন। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনারা বুটে যান, গিয়ে বলেন জামায়াত ইসলামী ৭১ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। লেটস সি হোয়াট পিপল থিংক অ্যাবাউট দ্যাট। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। জনগণকে এটা রায় দেওয়ার ক্ষমতা দেন। বলেন যে আপনারা ওনাদেরকে ভোট দিবেন না, ওনারা বাংলাদেশের তৈরির সময় তারা আমাদের বিপক্ষে ছিল, এই করেছে সেই করেছে। দেখি না বাংলাদেশের মানুষ কি মনে করে, দেখি না তারা কি চিন্তা করে। আমি তো বাস্তব উদাহরণ, হিরোশিমা নাগাসাকিতে প্রথম পারমাণবিক বোমার আপনার এই কি করেছে, এই ইউজ করেছে আমাদের দেশ, বর্তমানে আমার দেশ, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই দেশের সবচেয়ে বেস্ট অ্যালাই ইজ জাপান রাইট নাও। You have to forget sometime history, right? Because the country didn't make the decision, leadership made the decision. You have to understand that. এইভাবে পিছনে পড়ে থাকলে হবে না। We got to move forward. আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অনেক বিষয় আছে, বাংলাদেশি চিন্তা চেতনা জ্ঞান নিয়ে রাজনীতি বিশ্লেষণ করলে ওই রাজনীতির সমাধান আপনি জীবনে পাবেন না। এটা আমি বারবার বলতেছি, বুঝছেন, যে তারা কি করেছে, এই করেছে। ভাই ওইটা তো ওই প্রশাসন, তারা দে মেড এ মিস্টেক, রাইট? যুদ্ধ লাগছে, যুদ্ধ তো দেশেতে লাগেই, রাইট? এখন আপনি এটা নিয়ে সারাদিন পড়ে থাকবেন, পরে গিয়ে আপনি ভারতকে সুযোগ দিবেন, যারা আমাদের একটা 2 দিনের সন্তানকেও ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, এদেরকে দিবেন দায়িত্ব। বুঝতে হবে কার কোন পজিশনে এখন এই মুহূর্তে আছে। এবং বর্তমানে বিশ্বটা যেদিকে যাচ্ছে, অ্যালায়েন্স ছাড়া একদিনও চলতে পারবে না এই নতুন বিশ্বে। সেটা প্রমাণ করেছে কাতারের ঘটনা আপনারা দেখেন, ইসরায়েলের যে তারা ঘটনা, অ্যালায়েন্স, তার যুক্তরাষ্ট্রের সাথে অ্যালায়েন্স আছে বলে তারা মেরি পাওয়ারফুল, আপনাদের তাদের কোনো ক্ষমতা নাই। সুতরাং অ্যালায়েন্স ছাড়া আপনি চলতে পারবেন না। এবং এই যে অ্যালায়েন্সটা তৈরি হচ্ছে এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে, এই অ্যালায়েন্সটা নিয়ে চিন্তিত পশ্চিমা বিশ্বের অনেকেই এখন, কারণ এটা একটা নজিরবিহীন মুভমেন্ট এবং নিউ শিফট। আমি আপনাদেরকে এখানে বলি, একটু আগে আমি ঘটনা দেখলাম, একটু আগে, খেয়াল করবেন, আপনি ডিডব্লিউতে যান, গিয়ে দেখেন ইজিপ্টের সিসি বলেছেন এই প্রথম, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, উনি বলছেন আমরা মনে করি যে ইসরায়েল আমাদের শত্রু। উনি বলছেন কেন? এই ঘটনার পর থেকে উনি বলছেন দিস ইজ দ্য কনফ্লিক্ট গোয়িং অন। এই যে একটা, বিকজ দে আর অ্যাংরি রাইট নাও, এই জন্যই দিস ইজ ওয়াই দে আর সেইং দ্যাট। সো এগুলো আসতেছে, ডাইমেনশন তৈরি হচ্ছে। এবং আগামীতে আমি আপনাদেরকে বলে রাখি, যারা দেখবেন এই ভিডিওগুলো অনেকদিন নিশ্চয়ই ইউটিউবে থাকবে, ফেসবুকে চলে যাবে, এটা আমি জানি। আগামীতে we will need Pakistan very desperately. পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান। মাথায় রাখবেন বিষয়টা, ডোন্ট ফরগেট। এটা বলে গিয়ে যখন কথা বলেন আপনারা, রাজনীতির যে আপনারা জানেন না, দেশ নিয়ে কোনো ভাবনা নেই, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কোনো ভাবনা নেই, আগামী বিশ্ব নিয়ে কোনো ভাবনা নেই আপনাদের, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার। সুতরাং আননেসেসারি কথাবার্তা বলবেন না।
যেগুলা দেশের ক্ষতি করে, দেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে, এগুলো নিয়ে বলবে না উই নিড অ্যান অ্যালায়েন্স রাইট নাও। আমাদের অ্যালায়েন্স কেননা ভারতের যে আগ্রাসন বর্তমানে চলছে বাংলাদেশে, ভারত যদি একটা বার সুযোগ পায় আরবার, আচ্ছা ৭১ কথা নিয়ে বলা যাবে না, 2497 বিক্রি 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 করে, এটা পৃথিবীর কোথাও আছে? আচ্ছা মুক্তিযুদ্ধে বা দেশের স্বাধীনতার যুদ্ধে এর চেয়ে তিক্ত অভিজ্ঞতা হয় নাই কোথাও? কত লক্ষ মানুষ মারা গেছে আপনার মানে ইরাকে, সিরিয়াতে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনি বলেন আমাকে, সিরিয়াতে কত লক্ষ মানুষ মারা গেছে, ইরাকে কত লক্ষ মানুষ মারা গেছে? এই দেশ কি মানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করে ফেলছে? এখনো যুক্তরাষ্ট্রের শত্রু প্রভাব ইরাকে আছে, ইরাকের গভর্নমেন্টের উপরে আছে। আপনি কি করছেন আপনি জানেন তো এগুলা। You got to move forward, you know, with the nation's future. আমাদের রাজনীতিবিদদের যে আমরা আননেসেসারি মোর দেন এ মিলিয়ন, অ্যাবসলিউটলি। আপনারা দেখেন কি হয়েছে, দেশগুলো ডেস্ট্রয়েড সম্পূর্ণ। আর আমাদের দেশে মুক্তিযুদ্ধের একজন মানুষ মারা গেল, সেটা অবশ্যই নিন্দনীয় এবং সেটা দুঃখজনক এবং অবশ্যই প্রচার করতে হবে। কিন্তু বলে রাখবেন এগুলো নিয়ে আপনি টিকে থাকতে পারবেন না সারাদিন। আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে ইউ নিড অ্যান অ্যালায়েন্স, এটা মাথায় রাখতে হবে। এবং এগুলা বলে যদি কথা বলে রাজনীতি, সারাদিন পরে আছি আমরা শিবির কি করলো, ছাত্রদল কি করলো, এগুলো করে তো আপনি মানে প্রোগ্রেসিভ এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, দেশকে এগিয়ে নিতে পারবেন না। ওই ব্যক্তি নির্ভর আর একে কি কোথায় টয়লেট করেছে, প্রস্রাব করেছে, এগুলা কোনো জ্ঞানী ব্যক্তির সারাদিনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের পাঠ হতে পারে না। ইট ইজ রং, এজ মিনস হি টুক ইট পার্সোনালি। এটা একটা ভিন্ডিকটিভ প্রচারণা এবং আমি মনে করি এটা একটা দেশবিরোধী প্রচারণা এবং এটা কোনো গোষ্ঠীর টাকাকে এজেন্ডা বাস্তবায়নের প্রক্রিয়া বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ ফ্রম মি রাইট নাও। এবং আরও একটা জিনিস বলে রাখি, এই যে পালকির সময় এটা দেখেন, আমরা ডিল কার সাথে করবো কি না করবো, হোয়াট ইজ ইউর প্রবলেম? লুক এট দিস। আমরা যুক্তরাষ্ট্রের সাথে ডিল করবো না, কার সাথে ডিল করবে? তারা সব কিছু করবে যুক্তরাষ্ট্রের সাথে, শুধু বাংলাদেশ করলেই সমস্যা। তারা যুক্তরাষ্ট্রের ভিতর যে ঢুকে যাবে, ট্রাম্পের কোলে দেখেন সাকি দিক, বাট দে হ্যাভ নো প্রবলেম। অনলি প্রবলেম বাংলাদেশ যদি কোনো কিছু করে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, what they're thinking about us right now, or you guys, what you are thinking about them. This is the clear-cut difference. People, they don't buy Chetona business. Chetona business হচ্ছে ভারতীয় বিজনেস। আমি আবার বলি, কেউ যদি ৭১ আর রাজাকার নিয়ে 24 আওয়ার পরে থাকে, কখনো একে ভোট দিবেন না, একে নেতা মানবেন না। এ আপনার দুশ্মন নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও দুশ্মন। দিস ইজ দ্য বটম লাইন। এখন এসে বলবে আপনি রাজাকার এই করছেন, এটা বললে এরে আরো ধরবেন। কারণ ৫৪ বছর পরে এসে এই তকমা দিয়ে দেশটাকে আটকে রাখা হয়েছে, ধ্বংস করা হয়েছে বাংলাদেশটাকে। বাংলাদেশ সাপোজ টু বি এই মুহূর্তে মালয়েশিয়া, লাইক মালয়েশিয়া। কিন্তু এই চেতনা ৭১ বিক্রি করে ব্যর্থ মগজ চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া অসভ্য এবং অপদার্থ রাজনীতিবিদদের এই সাবজেক্ট দিয়ে দেশটাকে ধ্বংস করা হয়েছে। আর না, এদেশ অনেক আগে আরো এগিয়ে যেতে পারতো যদি আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারতাম। এগুলো ডিসফাংশনাল এজেন্ডা we should not talk about anymore unless it is something relevant and it is necessary. For example, 1971 সালে 16 ডিসেম্বর যখন আসবে, 25শে মার্চ, তারপরে কি এই আপনার স্বাধীনতা দিবস আসবে, 26শে মার্চ যখন আসবে স্বাধীনতা দিবস, ভাষা আন্দোলন হলে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি। বাট সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকবেন না, আপনি পড়ে থাকলে এগিয়ে যেতে পারবেন না। আর বর্তমান যে বিশ্ব যেভাবে যাচ্ছে, মনে রাখবেন পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যা পারমাণবিক অস্ত্রধারী। পাকিস্তানের স্থিতিশীলতা, সমৃদ্ধি এই টোটাল উম্মার জন্য মাচ নিডেড এবং নেসেসারি। বি কেয়ারফুল। এটা নিয়ে যখন এগুলা আপনি ফজু পাগলা, আপনাদের দুর্ভাগ্য ফজলুর রহমান আপনাদের নেতা এখন, তার মতো ব্যক্তি। এ লোক একটা মস্ত বড় পাগল, তার কথাবার্তার স্টাইল দেখে বোঝা যায় সে রাজনীতির রোয়েদার কাছে নাই। আনফর্চুনেটলি উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি তো মনে করি এখন, মাইন্ড করবেন না, আমি বেগম খালেদা জিয়াকে মানে এখন আমি বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, ফজলুর রহমান উনার উপদেষ্টা ছিলেন। উনি কি বেগম খালেদা জিয়া কোনো উপদেশ দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে বেগম খালেদা জিয়ার মানসিক সুস্থতা আপনাদের চেক করতে হবে। খালি এই পাগলের কথা যদি উনি শুনে থাকেন, উনার কি হয়েছে এখন আমার সম্ভাবনা, মানে আমি সন্দেহতে আছি উনার কোন ধরনের ভুল পথে পরিচালিত করেছে কিনা, উনার মাথায় কোনো কিছু মানে ঢুকিয়ে দিয়েছে কিনা। কারণ এই ধরনের পাগল লোক উপদেষ্টা হয় বেগম খালেদা জিয়ার। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কতটা ডিজাস্টারিয়াস রাজনীতি বা পলিসি যারা এটা অ্যাডপ্ট করেছেন তারা এটা করেছেন। দ্যাট ইজ দ্য বটম লাইন। প্লিজ ইউ ক্যান এক্সপ্লেইন ফর PR ইলেকশন। লাইক আই সেড দ্যাট PR ইলেকশন অনেকের সুবিধা হবে তারা মনে করেন, বাট আমি মনে করি PR ইলেকশন করে আপনারা ফেসিজমকে প্রতিষ্ঠা করতে পারবেন, জাতীয় পার্টি রিপ্রেজেন্ট করবে আওয়ামী লীগকে, বিপদ আরও বাড়তে পারে। এটা আমার সন্দেহ, এটা আমার অ্যাসেসমেন্ট, মানে রেজাল্ট অফ ডাইরেক্ট অ্যাসেসমেন্ট। সো ইউ গাইজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হোয়াট ইউ গোনা ডু। আমি এটা মনে করি। এবং PR পদ্ধতি হলে আমরা রাজনীতি, এটা একটা, আমি মনে করি এটা একটা সুস্থ প্রক্রিয়া, এটা আমি মনে করি না। আমি মনে করি প্রকৃতভাবে শুধু ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেই, প্রগ্রেসিভ রাজনীতি করেন আর ভোট দেওয়ার ব্যবস্থা করেন, বাংলাদেশ উইল বি চেঞ্জ। দ্যাটস দ্য বটম লাইন। ডাকসু দেখিয়েছে সত্যিকার অর্থে পরিবর্তন কিভাবে সম্ভব যদি
সঠিকভাবে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা হয়। বাট দ্য প্রবলেম ইজ গণতান্ত্রিক পন্থা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন, যারা গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন, মনে রাখবেন বিএনপি গণতন্ত্র পুনঃপ্রবর্তন করার অন্যতম দাবিদার। মাথায় রাখতে হবে এটা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের একমাত্র অন্যতম দাবিদার। এটা আমি আপনাদেরকে বলি, তারাই এখন গণতন্ত্র দেখা যাচ্ছে অনেক সময় বলেন যে এটা টাকসু করেছে বা কারচুপি করেছে এগুলা। এবং আমি ছাত্র দলের জন্য ফারদিন কোয়েট ছাত্র দলের জন্য আরেকটা খারাপ দিক আপনাদের, হোয়াট ইজ দিস? আচ্ছা, ছাত্র দলের জন্য দেখেন ছাত্রদল ভোট বর্জন করলো ডাকসুতে, মানে রাজশাহী, সরি কি বলে এটাকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ছাত্র দলের মতো সংগঠন এশিয়ার বৃহত্তম বিলাই না ভাই ফারদিন। আচ্ছা, সো ফারদিন can you keep quiet, Fardin? Yes or no? Fardin, yes or no? Yes or no? আচ্ছা, সো আপনি দেখেন ছাত্রদল নির্বাচন বর্জন করলো জাকসুতে, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এশিয়ার বৃহত্তম একটা রাজনৈতিক সংগঠন। এই দল নির্বাচন বর্জন করার পরেও কোনো প্রতিক্রিয়া নাই কারো। আপনি কি বিষয়টা বুঝেছেন, খেয়াল করেছেন? রাইট? আচ্ছা, বিষয়টা খেয়াল করেছেন? আমি আসছি পয়েন্টে। অথচ ছাত্রদল নির্বাচন বর্জন করলে ভূমিকম্প হয়ে যাওয়ার কথা, কি হলো বলে সবাই খুশি। এটা মারাত্মক ইরোশন অফ ছাত্রদল পজিশন ইনটু ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স। বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এটা কিন্তু মানুষ মনে করে এখন, আমি যা দেখলাম সেন্টিমেন্ট, ও ছাত্রদল গেছে, সো হোয়াট, আমরা তো আছি, কোনো গুরুত্বই দিল না মানুষ। এটা কিন্তু নট এ গুড সাইন। আর সেকেন্ড থিং হলো, আমাদের উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, মৃত অর্ধমৃত একজন উপদেষ্টা, which is I was surprised যে বাংলাতে অনার্স মাস্টার্স করা একজন ব্যক্তি উপদেষ্টা কিভাবে হয়, যিনি সত্যিকার অর্থে রোগের নামই জানেন না, তার রোগ যেগুলো ছাড়া এগুলো ছাড়া, মানে উনার যেগুলো হয়েছে এগুলো তো জানেনি, যেহেতু শি ইজ সাফারার ফ্রম দিস ডিজিজেস, রাইট? অ্যাপার্ট ফ্রম দ্যাট উনি 10টা রোগের নাম ঠিক মতো বলতে পারবেন না। এই উনাকে কিভাবে মানে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হলো, সারা জীবন এগুলো নিয়ে সমালোচনা করেছি আমরা আওয়ামী লীগের সময়। এটা ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সবচেয়ে বড় একটা ডাউনফল বলে আমি মনে করি। একটা ব্যাড ডিসিশন, বাংলাতে অনার্স করা একজন ব্যক্তি কিভাবে উনি এভাবে হতে পারেন। এখন উনার হয়েছে ক্যান্সার, উনি 8টার সময় ঘুমিয়ে থাকেন, আপনি দেখেন। আচ্ছা, it is late night, yes, that's what I manage right now, you know what I mean? We are home now, we were out, I mean, official as ফারদিনকে নিয়ে আসলাম, তারপরে এখন আমি আসছি, এজন্যই that's what I try to do, at least একটা করার চেষ্টা করতেছি। এটাই সবচেয়ে আমার কাছে মনে হয় যে না, দ্যাটস ফাইন, মানুষ তো দেখে, অন্যান্য পেজ দেখে। শুনুন, আমি আপনাকে বলি, উনি ক্যান্সার আক্রান্ত, উনি স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য পরীক্ষার জন্য, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছে। এর চেয়ে বড় হাস্যকর জিনিস যদি আওয়ামী লীগের সময় হইতো, এটা কি হইতে পারে, এটা কল্পনা করেন আপনারা। It is, she got to be changed, she immediately, she should be replaced by someone else. Joke, it's a disaster. বুঝছেন? ডিজাস্টার কিভাবে সম্ভব? উনি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা উনার কারণে, শুধুমাত্র উনাদেরকে জবাব দিতে হবে। আজকালকে কি করেছেন এই 1 বছর স্বাস্থ্য উপদেষ্টা হয়ে? আরো কয়েকজন আছে, we will ask them. আমাদের গভর্নমেন্ট এটা, আই আন্ডারস্ট্যান্ড, বাট দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। উনি কেন এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমি জানি না এখন পর্যন্ত, কে রাখলো, কিসের কারণে? দিস ইজ ডিজাস্টার, রাইট? আচ্ছা, সো মাসুম ভাই, ফজলু নাকি দল করতেছে। দেখুন, ফজলুর রহমান সাহেব উনি নাকি দল করবেন, বিএনপি চেয়ে বড় দল হবে। আপনারা এতদিন উনাকে কিছু বলছেন না, ধরেন আমিও বলি নাই, আমি কিন্তু উনাকে ফজলু পাগলা বলি নাই কখনো, মনে রাখবেন। আমি সাধারণত এগুলা বলি না, বাট আমি একটা ফান করে এটা দিয়েছি আপনাদেরকে। আমি পাগল বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি উনি পাগল। যখন বলছে উনি দল করলে বিএনপির চেয়ে বড় দল হবে, বুঝেন আপনি? উনি 71 নিয়ে, মানে 71-এর মানে পক্ষের শক্তি নিয়ে দল করবে, তাহলে 71-এর পক্ষের শক্তি কি আমরা না? বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, একজন বীরুত্তম মানুষ, কল্পনা করতে পারেন? মানে এটা মুক্তিযুদ্ধের পক্ষে শোনা, উনি করলে বড় দল হবে। এই লোকটা কত বড় পাগল ছিল, এখন আমি সার্টিফিকেট দিচ্ছি। এর জন্যই আমি এটা দিয়েছি, ফজু পাগলা আসলেই একজন ফজু পাগলা উনি। এই পাগলাটাকে বিএনপি জাস্ট গট রিড অফ হিম। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন বাই জনাব তারেক রহমান, আই ক্যান ডু আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা সত্যিকার অর্থে একটা সিরিয়াস ডিসিশন। এবং এই লোক কত ক্ষতি করেছে বিএনপি, যে ডাকসুতে নির্বাচন 50% ভোট তার কারণে গেছে। এরপরে গেছে আমরা ছাত্র যুবদল নেতা নয়ন ভাই, তার ওনার সাথে, এরপরে নারায়ণগঞ্জের জাকির সাহেব, কারণ এরা এমন কিছু বিরক্তিকর কাজ করেছে সোশ্যাল মিডিয়াতে, এবং রুমিন ফারহানা, সোহন, পাপিয়া, মানে আপা, এরা খুবই খারাপ কাজ করেছেন বিএনপির জন্য। বিএনপির এগুলো ভালো হয় নাই, এখনো মনে করতেছেন যারা কিছুই হবে না ইলেকশনে। না, আমি আপনাকে কয়েকটা জিনিস আমি টেস্ট করেছি একদম রুট লেভেল থেকে বাংলাদেশে, নট এ গুড সাইন, নট এ গুড সাইন এট অল, আনলেস এ ড্রামাটিক চেঞ্জেস।
in terms of policies and leaderships, serious reforms. Otherwise, no mercy, no remedy. I would say that, ladies and gentlemen. So, দুদু বুলু এরা কয়েকজন 7 থেকে 8 জন মানুষ আপনি দেখেন টোটালি মানে তারা ডিস্ট্রয় করেছেন বিএনপির রেপুটেশনসকে, হাস্যরসে পরিণত করেছেন, বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে মানুষ বাধ্য হয়েছে। দিস ইজ ব্যাড, টোটালি ব্যাড। আমরা বারবার বলছি এগুলো কইনেন না, এগুলো ভালো না। এগুলা বিশেষ করে যুবদল নেতা নয়ন ভাই বদলুকের নাচ, অঙ্গভঙ্গি, স্লোগান বিরক্তিকর, এবং এগুলা করে যে মানুষকে অন্ততপক্ষে ভালোবাসা পাওয়া যায় না, সমর্থন পাওয়া যাবে না, সেটা কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত। আর না ডাকসুতে যে রেজাল্ট হয়েছে ছাত্রদলের জন্য, এটা কিন্তু বিএনপির প্রতি ইঙ্গিত করে। এই মুহূর্তে যদি দেশে সিটি কর্পোরেশন এবং লোকাল ইলেকশন নির্বাচন হয়, একটা নির্বাচনেও বিএনপির প্রার্থী জিততে পারবেন না। And if there is a fair vote, it's a disaster. It's alarming right now for BNP. Trust me, it is alarming. This is what from me. এরপরে যারা সারাদিন পাকিস্তানকে নিয়ে পড়ে থাকেন তাদেরকে বলি, টেক আ লুক এট দিস নিউজ, রাইট? এবং মনে রাখবেন এই কাতারের ঘটনার পরে সবার আগে পাকিস্তানের উপর নির্ভর করে এন্টায়ার জিসিসি কান্ট্রি, মধ্যপ্রাচ্য, মনে রাখবেন। আর অনেকগুলো কাহিনী আছে। পাকিস্তান পারমাণবিক সহায়তা করতেছে সৌদি আরবকে, মাথায় রাখবেন। ডোন্ট বি সারপ্রাইজড ওয়ান ডে যদি সৌদি আরব থেকে বাংলাদেশের আর্মি ডিপ্লয়মেন্ট বা ডিপ্লয় করার জন্য কল আসে। ডোন্ট বি সারপ্রাইজড, এবং দে শুড গো দেয়ার। আমি এটা মনে করি। রাখলাম, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।